এখন এখন ট্রাই করে দেখেন তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন একজন বিশিষ্ট সাংবাদিক এবং খুব পরিচিত মুখ, গণমাধ্যমে একজন পরিচিত মুখ, শিহাব সুমন। তিনি এই গণমাধ্যমে অনেকদিন হলেই কাজ করেন এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে তার পদচারণা আছেন এবং এই আজকে আমরা সবচেয়ে কম আলোচনা করেছি আমাদের এই অনুষ্ঠানে এ পর্যন্ত প্রায় আমরা 14টি এপিসোড করেছি। এবারে আমরা করোনা বা কোভিড নিয়ে খুব কমই আলোচনা করেছি, কারণ আমাদের মনে হয়েছে যে আসলে এত বেশি আলোচনা হয়েছে যেটা নিয়ে অনেকেই এখন আর ওইভাবে শুনতে চায় না। কিন্তু আমার মনে হয় যে আমরা যাকে পেয়েছি জনাব শিহাব সুমন, তিনি আরব নিউজের বাংলাদেশ করেসপন্ডেন্ট। সত্যি ওনার কাছে অনেক তথ্যই আছে যেগুলো হয়তো আমাদের অজানা। সো এই মুহূর্তে আমরা আমন্ত্রণ জানিয়েছি জনাব শিহাব সুমনকে। আমি শিহাব সুমনকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, মোর্শেদ ভাই ধন্যবাদ আপনার অনুষ্ঠানে আমাকে সংযুক্ত করার জন্য। আসলে বর্তমান 2020 সনের শুরু থেকেই যদি আমরা বলি, আসলে করোনার বাইরে আপনি যতই একটু আগে ইন্ট্রোতে বলছিলেন যে করোনা নিয়ে খুব বেশি আলোচনা হয়নি, কিন্তু আমি আসলে চাই বা না চাই করোনা বাস্তবতার বাইরে আমাদের খুব একটা যাবার সুযোগ ছিল না 2020 এবং হয়তো এই প্যান্ডেমিক কেউ জানছি না, আমরা কেউ বলতে পারছি না, তবে বিশেষজ্ঞরা অন্তত এটুকু ধারণা করছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং অন্যান্য জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন যে অন্তত 2020 সনের পুরো বছরটাই আমাদেরকে এই নতুন প্রেক্ষাপটে করোনার সঙ্গে মোকাবেলা করেই বাঁচতে হবে। জি, ঠিক আছে। আমরা এটা বাস্তবতা, অস্বীকার করার উপায় নেই। এটা বাস্তবতা যে আমাদেরকে এটা মেনে নিয়ে চলতে হবে। কিভাবে কতটুকু কম ক্ষতিতে আমরা এটা মোকাবেলা করতে পারি বা এর জীবন পরিচালনা করতে পারি, সেটা অবশ্যই একটা চিন্তার ব্যাপার। আর একটা প্রশ্ন আছে। তো আমি বিস্তারিত শুরু করার আগে আপনাকে অনুরোধ করব দর্শকদের জন্য আপনার ব্যক্তিগত এবং আপনার পেশাগত যদি আমাদের পরিচিতটুকু দেন, তাহলে আমরা আমাদের দর্শকদের জন্য এটা ভালো হবে। আমরা জানতে চাই আপনার ব্যক্তিগত এবং পেশাগত আপনার সম্পর্কে আপনি জানতে চাই। আমি আমি মূলত একজন গণমাধ্যম কর্মী, বাংলাদেশের প্রিন্ট এন্ড ইলেকট্রনিক মিডিয়া আমি কাজ করছি সিন্স 1997। বা আমি কাজ করেছি দৈনিক সংবাদ পত্রিকায় রিপোর্টার হিসেবে অনেকদিন। তারপর যখন বাংলাদেশে প্রথম প্রাইভেট টেরেস্ট্রিয়াল টেলিভিশন চালু হয়, একুশে টেলিভিশন, সেই প্রথম দিককার একুশে টেলিভিশনের আমি একজন কর্মী। ইটিভির আনফরচুনেটলি যখন ইটিভি বন্ধ হয়ে গেল, তারপর আমি এনটিভিতে যোগদান করি। এনটিভি থেকে আমি বাংলা ভিশনে যোগদান করি। আর ইনফ্যাক্ট ইটিভি, এনটিভি ও বাংলা ভিশন এই তিনটি প্রতিষ্ঠানের জন্মলগ্ন থেকে আমি দীর্ঘদিন কাজ করার সুযোগ পাই। অনেক কিছু শেখার সুযোগ হয়েছে এই তিনটি প্রতিষ্ঠান থেকেই। এরপর আমি চ্যানেল আইতে জয়েন করি এবং সর্বশেষ চ্যানেল আই ছেড়ে আমি বৈশাখী টেলিভিশনে হেড অফ প্রোডাকশন হিসেবে ছিলাম অনেকদিন। বর্তমানে আমি কাজ করছি আরব নিউজের বাংলাদেশ করেসপন্ডেন্ট হিসেবে। এটি মধ্যপ্রাচ্যের একটি ইংরেজি পত্রিকা, গালফের 22টি দেশে আমাদের সার্কুলেশন রয়েছে। এটা মূলত সৌদি ফান্ডেড, দুবাই আমাদের হেড অফিস। সিন্স 1976 আরব নিউজ পাবলিকেশন, ইন্টারন্যাশনাল পাবলিকেশন। পাশাপাশি আমি জার্মান টেলিভিশন এআরডি এর বাংলাদেশ করেসপন্ডেন্ট হিসেবে কাজ করছি। সংক্ষেপে এই। ওকে, ধন্যবাদ শেখ ভাই। আপনি একজন অভিজ্ঞ গণমাধ্যম কর্মী এবং আপনার কাছ থেকে আমরা অবশ্যই আপনি অনেক চিন্তা করছেন এবং অনেক কিছু জানছেন। আপনার কাছে তথ্য অনেক হয়তো বেশি আছে। তো আমরা যেহেতু আপনি বর্তমানে আরব বিশ্বের সাথে সংবাদ নিয়ে কাজ করছেন, তো আমরা তাহলে ওইখান থেকেই শুরু করি যে এই করোনাতে বিশ্ব রাজনীতির আগে আমরা তাহলে প্রথমেই জানতে চাই যে মধ্যপ্রাচ্যে আসলে এর ইম্প্যাক্টটা কি, এর ক্ষতি বা লাভ বা সুযোগ, এটা যদি এটা আপনার কি মনে হয়? দেখুন, করোনা বাস্তবতা আসলে করোনা দুভাবে মানুষের জনজীবনকে মানে বদলে দিয়েছে আমূল ভাবে।
প্রথমত মানুষের দৈনন্দিন অভ্যাস, জীবনাচরণ এর উপর প্রভাব পড়েছে, সেটি বাংলাদেশে যেমন বা বিশ্বের অন্যান্য অঞ্চলও কম বেশি একই রকম। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সবচেয়ে বড় যে প্রভাবটি পড়েছে সেটি হচ্ছে মূলত আপনি জানেন যে তেল ভিত্তিক অর্থনীতির দেশ মধ্যপ্রাচ্যের সবগুলো দেশই কম বেশি। বিশেষ করে সবচেয়ে বড় দেশ যদি আপনি বলেন গালফের সৌদি আরবিয়া, তো সেখানে তেলের উৎপাদন বিশ্বে যখন লকডাউন শুরু হয়ে গেল, তেলের চাহিদা যখন শূন্যের কোঠায় নেমে এলো, স্বাভাবিকভাবে অবস্থা এমন হয়ে গেল যে তেল রাখারও জায়গা নেই, তেল শোধনাগার গুলো একটি বড় হুমকির মুখে পড়েছে। এবং ঠিক কবে নাগাদ এই সংকট থেকে আসলে মধ্যপ্রাচ্য দেশগুলো বা পুরো বিশ্ব বেরিয়ে আসবে এখন পর্যন্ত কোনো প্রেডিকশন কারো কাছেই খুব নির্ভরযোগ্য অনুমান পাওয়া যাচ্ছে না। পাশাপাশি সৌদি আরবিয়ান ইকোনমির জন্য মিডল ইস্টের দেশগুলোর জন্য যেটি বড় ধাক্কা হজ। আপনি জানেন যে এবছর বৈশ্বিক মহামারীর কারণে সৌদি আরবিয়ান কর্তৃপক্ষ হজের বিশ্বব্যাপী যে পিলগ্রিমসদের কনগ্রিগেশন ছিল পবিত্র নগরী মক্কাকে ঘিরে, সেটি বন্ধ করার ঘোষণা দিয়েছে। এটি টোটাল সৌদি আরবের ইকোনমিতে 7% রোল প্লে করে জিডিপিতে, এই শুধুমাত্র হজ ইকোনমি। সো এটি একটি বড় ধাক্কা সৌদি আরবের জন্য। একইভাবে বাংলাদেশের কথা যদি বলি, স্বাভাবিকভাবে এসে পড়ে হজ, যেহেতু আমাদের এবছরও 1,38,000 হজ যাত্রীদের যাবার কথা ছিল হজে, এবং অ্যাকর্ডিং টু হজ অ্যাসোসিয়েশন এজেন্সিস অফ বাংলাদেশ হাব, এই মুহূর্তে শুধুমাত্র আমাদের এয়ারলাইন্স ইন্ডাস্ট্রি গুলোই কম বেশি 300 কোটি টাকার ক্ষতির মুখে পড়েছে, যেহেতু এই হজের যাত্রীদের আনা এবং নেয়া পরিবহনের কাজটি বন্ধ থাকছে এই সময়। এর বাইরে যদি আমরা মধ্যপ্রাচ্যের দেশগুলো বলি, বাংলাদেশের সঙ্গে আসলে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সম্পর্ক সবচেয়ে বেশি। সো ইটস এ বিগ কনসার্ন ফর আস, ইউ নো। আমাদের প্রায় 2.2 মিলিয়নের মতো লোক এককভাবে সৌদি আরবিয়াতে আছে, যেটা লার্জেস্ট মাইগ্রেন্ট ওয়ার্কারদের ডেস্টিনেশন বাংলাদেশের জন্য। সেকেন্ড লার্জেস্ট আমরা যদি বলি ইউএই, এন্ড থার্ড ফোর্থ দেন সেটাও মিডল ইস্টের কান্ট্রি গুলো। এবং একইভাবে রেমিটেন্স আসার হারটাও আমাদের এই অঞ্চল থেকেই সবচেয়ে বেশি। গত বছর আপনি জানেন আমাদের টোটাল রেমিটেন্স এসেছিল প্রায় $19 বিলিয়ন। এর একটি বড় অংশই মিডল ইস্টের দেশগুলো থেকে এসছে। তো সেই বাস্তবতায় যেটা হয়েছে, এই লকডাউনে আমাদের ওদের ইকোনমি যেমন একইভাবে বিপর্যস্ত, আমাদের লাখ লাখ হাজার হাজার শ্রমিক কেউ চাকরি হারিয়েছেন, কেউ কনফাইন্ড অবস্থায় ঘরে গৃহবন্দী থেকেছেন, এবং অনেকে এখন দেশে ফেরার জন্য ফিরে আসার চেষ্টা করছেন। সো বেশিরভাগ ক্ষেত্রে এখন পর্যন্ত বলা যায় যে ইরানে আবার আপনি দেখতে পাচ্ছেন রিকারেন্স এসছে, একটা সেকেন্ড সার্জের দিকে যাচ্ছে ইরান প্যান্ডেমিকের। সৌদি আরবিয়া মাঝে একটু পরিস্থিতি ভালো ছিল, এখন আবার করোনা ভাইরাসের আক্রমণ ফিরে এসছে। সো সিচুয়েশন ইজ স্টিল ভেরি মাচ আউট অফ কন্ট্রোল, আই উড সে। সারা বিশ্বে একই অবস্থা, তবে যেহেতু আপনি মধ্যপ্রাচ্যে, এবং আমার মনে হয় যে মধ্যপ্রাচ্যের যেহেতু তেল নির্ভর দেশগুলি, এবং তেলের দাম যেভাবে কমতে কমতে $26, $29, $35, $40 ভেতরে ওঠানামা করছে, এতে ইকোনমি গুলো বোধহয় বড় ধরনের ধাক্কা খাবে। 2008 পরে বোধহয় এটা সর্বোচ্চ ধাক্কা, এবং এটার যেহেতু আনসার্টেন, এর ভবিষ্যতে কি হবে এখনো বলা যাচ্ছে না। আপনি জানেন ইতিমধ্যে বিশ্বের প্রায় গড়ে 10% জনসংখ্যা আপনার কর্মহীন হয়ে পড়বে। সো এটা বিরাট একটা, এবং বিশ্বের 700 কোটির মধ্যে প্রায় 200 কোটি লোক দারিদ্র সীমার নিচে চলে যাবে। সো এই ইকোনমিকে তুলে নিয়ে আসা এবং এটাকে মোকাবেলা করা শুধু কোনো দেশে, এক এক দেশের পক্ষে সম্ভব হবে কিনা বলা মুশকিল, এবং এটা সম্ভবত সবার একটা সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন হবে। আবার একই সাথে আবার জরুরি একটা আমার কাছে যেটা রাজনৈতিক একটা পরিবর্তন, পট পরিবর্তনের মতো মনে হয়। যেমন এখন অনেকে বেশি জাতীয়তাবাদী হয়ে উঠবে, অর্থাৎ নিজেকে রক্ষা করার জন্য তারা সচেষ্ট বেশি হবে অন্যকে সহযোগিতা করার চাইতে। তার কারণ, এবং অর্থাৎ এতে কিন্তু স্বার্থপর না বলে বলা জাতীয়তাবাদী ধ্যান ধারণা কিন্তু বেশি কাজ করবে, এবং তারা অন্যকে উগ্র জাতীয়তাবাদ। এটা আমার ধারণা, যদি ভুল না করে থাকে। তবে আমার কাছে যেটা মনে হয়, মানুষ এখন দেশগুলি অনেক বেশি জাতীয়তাবাদ আদর্শে তারা
তারা সামনে এগিয়ে যাবে। আপনি আপনি ইউরোপের অনেক দেশে যদি লক্ষ্য করেন এটি দেখতে পাবেন অলরেডি এই চিত্র কিন্তু শুরু হয়ে গেছে। জাতীয়তাবাদী ধ্যান ধারণা থেকে মাইগ্রেন্টদের পরিপন্থী বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া বা স্থানীয়ভাবে মাইগ্রেন্টদের রেজিস্ট্যান্স মাইগ্রেন্টদের প্রতি এটা অলরেডি ইজ ভেরি মাচ ভিজিবল ওভার দেয়ার। এবং আমার মনে হয় এতে বোধহয় বাংলাদেশের মতো দেশ খুব বেশি বেশি ক্ষতিগ্রস্ত হবে, কারণ যেহেতু আমরা উন্নয়নশীল দেশের দিকে যাচ্ছি, আমাদের যে ইন্ডিয়াসের যেগুলা আমাদের যেগুলা সূচক যেগুলো ছিল তাতে একটা ভালো জায়গায় আমরা ছিলাম, কিন্তু এবং এর জন্য যেটা হবে যারা উন্নত দেশে যাদের যদি অতিরিক্ত কোনো তাদের সম্পদ থাকে বা তাদের অর্থ দেওয়ার থাকে, তারা কিন্তু এই সম্পদগুলো এই উন্নয়নশীল দেশকে না দিয়ে বরং দরিদ্র দেশগুলো যেমন আফ্রিকান কান্ট্রিতে তারা বেশি কনসেন্ট্রেট করবে, যেন তাদেরকে বেশি অ্যাটলিস্ট তাকে বাঁচানো যায় এই চিন্তায়। তো সেক্ষেত্রে আমাদের মতো দেশে কিন্তু আমার মনে হয় যে আর্থিক সহায়তা যেভাবে পাচ্ছিলাম বা পাওয়ার কথা ছিল তার চেয়ে মধ্যে আমরা কম এই সহযোগিতা পাবো। আপনি কি মনে হয়? এটা আসলে এখন পর্যন্ত কোনো এস্টিমেশন কেউই করতে পারছে না। আপনি জানেন যে মাত্র দুদিন আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেছেন যে পরিস্থিতি খারাপ খারাপ এবং আরো খারাপের দিকে যাচ্ছে। উনি 3 বার বলেছেন সিচুয়েশন ইজ গেটিং ওয়ার্স ওয়ার্স এন্ড ওয়ার্স। প্রতিনিয়তই আসলে যত ধরনের ক্যালকুলেশন হচ্ছে এই সব অঙ্কের হিসাব নিকেশ এগুলো সবই পাল্টে যাচ্ছে। এখন এই মুহূর্তে দরকার বিশ্ব নেতৃবৃন্দের আসলে একটি প্ল্যাটফর্মে এসে এই সকল মানুষকে 700 কোটি বিশ্বের এই জনগণকে এক বিবেচনায় এনে কিভাবে বাঁচানো যায়। দিস ইজ লাইফ সেভিং অ্যাপ্রোচ, ইটস অ্যান ইমার্জেন্সি। সো এই মানুষগুলোকে কত দ্রুত ভ্যাকসিনেশনে আনা যায় এবং অর্থনীতিকে পুনরুদ্ধার করা যায় ইকুয়ালি। আপনি জানেন যে সব দেশেই কম বেশি স্টিমুলাস প্যাকেজ বা ইনসেন্টিভ ঘোষণা করেছে সেক্টর ওয়াইজ। বাংলাদেশে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এ বিষয়ে খুবই প্রশংসনীয় উদ্যোগ নিয়েছেন এবং আমাদের ব্যবসায়ীরাও চেষ্টা করছেন বেরিয়ে আসার। সবচেয়ে অনিশ্চয়তা যেটি আসলে কারো কাছে কোনো ডেডলাইন নাই, কবে শেষ হবে, কবে থেকে আমরা আবার পুনরায় স্বাভাবিক জীবনের কাছাকাছি হলো ফিরে যেতে পারবো কেউ বলতে পারছে না। যে কারণে এখন দরকার আসলে আমাদের ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ এবং অন্যান্য যে বৈশ্বিক দাতা সংস্থাগুলো আছে এইসব দাতা সংস্থাগুলোকে সঙ্গে নিয়ে বিশ্বের শক্তিশালী G8 এবং G20 এই ধরনের দেশগুলোর ইকোনমি যারা আছে তাদেরকে বসে আসলে একটি মাস্টার প্ল্যান করা উচিত যে নেক্সট 5 ইয়ার্স এই বিশ্বের বৈশ্বিক প্রেক্ষাপটে 700 কোটি জনগণকে নিয়ে ভাবা উচিত। শুধুমাত্র কোনো দেশের নির্দিষ্ট অঞ্চল বা জনগোষ্ঠীর জন্য যদি কোনো প্ল্যান হয় সেটা বৈশ্বিকভাবে কোনো সুফল আনবে না, কারণ ভাইরাস এমন একটি বিষয় আপনি দেখতে পাচ্ছেন কোন দেশেই সে কিন্তু কোন সমাজের সকল ধরনের যে শ্রেণী বৈষম্য বা স্তর কাঠামো ছিল সবকিছু ভেঙে পড়ছে এই ভাইরাসের আক্রমণে। শত কোটি টাকার মানুষও চিকিৎসা পাচ্ছেন না, ভাইরাসের কাছে অসহায়। একইভাবে সমাজের সবচেয়ে নিচু স্তরে যিনি অবস্থান করেন অর্থনৈতিক কাঠামোর তার অবস্থাও একইভাবে হুমকির মুখে। তো সেখান থেকে আমাদের মনে হয় বৈশ্বিক নেতৃবৃন্দকে আরো বেশি প্রগ্রেসিভলি এবং প্রোঅ্যাক্টিভ রোল প্লে করা উচিত এই মুহূর্তে, যেটি আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। এখানে ওইখানেই আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এখানে একটা ডিলেমা তৈরি হয়েছে যে আমি কি বিশ্বকে সহায়তা করব নাকি আমি নিজেকে বাঁচাবো। আজকে যে সমস্ত আপনি যে নেতৃবৃন্দের কথা বলছেন তা এই নেতৃবৃন্দ তাদের নিজেদেরকে নিয়ে সামলানো তারা কিন্তু খুব বেশি পরিশ্রম তাকে শ্রম দিতে হচ্ছে, মেধা দিতে হচ্ছে। হ্যাঁ, তারা নিজেদেরকে রক্ষা করবে নাকি আন্তর্জাতিক কমিউনিটিকে রক্ষা করবে, এটা কিন্তু একটা ডিলেমা তৈরি হয়েছে সে কোন দিকে কাজটা করবে। যেমন উদাহরণস্বরূপ বলি আপনাকে, ইউএসএ তে $1 ট্রিলিয়ন তারা সহযোগিতা প্যাকেজ হাতে নিয়েছে। $1 ট্রিলিয়ন তাদের 1 বছরের বাজেট। ইউএসএ এক বছর, মার্কিন যুক্তরাষ্ট্র সারা বছরের বাজেট $1 ট্রিলিয়ন। এই $1 ট্রিলিয়ন তারা ইনভেস্ট করতেছে তাদের এই করোনা মোকাবেলা করার জন্য। সো তাকে কিন্তু এটা অনেক বেশি ইকোনমিক একটা চিন্তা করতে হচ্ছে। তারপর নভেম্বর মাসে তাদের ইলেকশন আছে। সো তারা এখানে ওইটাকে চিন্তা করবেন নাকি আন্তর্জাতিক সম্প্রদায়কে সহযোগিতা, এটা একটা বড় ডিলেমা। আপনি অন্যদিকে দেখেন ইউরোপিয়ান ইউনিয়ন, তারা $1 ট্রিলিয়ন তারা আগামী 7 বছরের জন্য ডিক্লেয়ার করছে। $750 বিলিয়ন তারা শুধু এই করোনাতে শক সামলানোর জন্য $750 বিলিয়ন তারা ইউরো তারা ইতিমধ্যে তারা ঘোষণা করেছে। তো এই যে সারা বিশ্বে তাদের নিজেদের সামলানোর যে সমস্যা, সেখান থেকে আপনার অন্য দেশকে সহযোগিতা করা বা সবাইকে নিয়ে চলার জন্য যে পরিস্থিতি যে চিন্তা, সেটার মধ্যে সেই প্ল্যাটফর্মটা চিন্তা করার সময় বোধহয় এখন কেউ
পাচ্ছে না, এটি হলো বড় সমস্যা। এবং এর জন্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সম্ভবত হবে বাংলাদেশের মতো দেশ, যাদের বাজেটের বা তাদের যে দিন ব্যয়ের একটা বড় অংশ কিন্তু বিদেশি অনুদান নির্ভর। এখনো এখানে কিছু করার নাই, আমাদের সম্পদের পরিমাণ কম, কিন্তু সেক্ষেত্রে আমাদের কিছুটা সহযোগিতা নিতেই হয়, যতটুকুই হয়। যেমন 5,68,হাজার কোটি টাকা বাজেটের ভেতরে আমাদের সম্ভবত 1,00,00,000 কোটি বাজেট টাকা আমাদের বিদেশি অনুদানের উপর নির্ভরশীল বাজেট। তো এই যে অবস্থা, আপনি জানেন, জি জি প্লিজ, ঠিকই বলেছেন আপনি। প্লিজ প্লিজ। আপনি জানেন যে অলরেডি বাংলাদেশ আইএমএফ, আইডিবি, এডিবি থেকেই করোনা মোকাবেলায় কিন্তু বিশেষ বিবেচনা অগ্রাধিকার ফান্ড পেয়েছে, এবং সেটা প্রায় মানে বেশ কয়েকশো মিলিয়ন ডলার। হ্যাঁ, আপনি আমি আমি সেটাই বলছিলাম, কিন্তু যে অর্থ তারা দিচ্ছে, যেমন ধর 100 কোটি ডলার, সেক্ষেত্রে আমাদের যে আমরা হিসাব করি 5,000-10,000 কোটি টাকা হয়তো তারা দিচ্ছে এই মুহূর্তে, তারা যে বাজেট, সেটা কিন্তু আপনি টাকা হিসাব যদি করেন, আমাদের যে প্রয়োজন আর যেটুকু আসে, এটা কিন্তু শুনতে মনে হচ্ছে অনেক বড়, কিন্তু আদৌ কি বিরাট কিনা সেটা কিন্তু আসলে চিন্তার ব্যাপার। 5,000, 7,000, 8,000 কোটি টাকা, এই আমাদের যে বাজেট 5,68,000 কোটি টাকার বাজেটের ভেতরে 5,000 কোটি টাকা, 10,000 কোটি টাকা, বিরাট কোনো সাপোর্ট পাবো বলে আমার মনে হয় না। এটা একেবারে আরো বড় কিছু যদি আমরা চিন্তা না করি, এবং অভ্যন্তরীণ যে আমাদের যে খরচ, সেটাকে যদি আমরা সাশ্রয় করতে না পারি, এবং আমাদের যে খাদ্য সামগ্রী যেগুলো আছে সেগুলোকে যদি আমি সুষম বন্টন করতে না পারি, তাহলে কিন্তু আমাদের একটা সামনে একটা বিপদ আসবে। কিন্তু যদি আমরা এটাকে সুষম বন্টন করতে পারি, আমরা যদি সাশ্রয়ী আমাদের জীবনযাপন পরিচালনা করতে পারি সরকারের পর্যায়ে, বেসরকারি পর্যায়ে, তাহলে হয়তো আমরা এটাকে মোকাবেলা করতে পারবো। কিন্তু আমরা বিদেশি, আমি যে পয়েন্টটা বলতে চাচ্ছি, বিদেশি যে সহযোগিতা, সেটা বোধহয় আমাদের জন্য খুব কঠিন হবে। এই পয়েন্টটা তো আপনি জানতে চাচ্ছেন। আসলে আপনি ঠিকই বলেছেন, খুব বেশি আমরা যে বিদেশি সহায়তা পাবো এই সংকট থেকে উত্তরণের জন্য, তেমনটি আসলে আশা করাটার সুযোগ খুব কম। আপনি যেটা বলছেন যে প্রতিটি দেশের সরকারই তার নিজের জনগণকেই সাপোর্ট দিতে গিয়ে খুব বেশি জেরবার অবস্থা, আমি বলবো যে একেবারেই লেজে গোবরের অবস্থা। আপনি যদি সবচেয়ে বড় অর্থনীতির দেশগুলোর দিকে তাকান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, ইটালি, সবগুলো দেশের অবস্থাই কিন্তু আসলে মানে পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে। এই বাস্তবতা আমাদের সরকারের বা বাংলাদেশের কর্তৃপক্ষের, আমাদের যারা পলিসি মেকিং লেভেলে আছেন, তাদের উচিত হবে আসলে যতটা সম্ভব আমাদের ইন্টারনাল রিসোর্সের ইউটিলাইজেশনকে ম্যাক্সিমাইজ করা, এন্ড অন দ্য আদার এন্ড কস্ট রিডিউস করা। আপনি যেটা বলছেন, এর ভিতর দিয়ে একটি ব্যালেন্স করার মাধ্যমে যেতে হবে। পাশাপাশি আমাদের রপ্তানি বাণিজ্যে যে বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে, আসার কথা জুনে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে আমাদের গার্মেন্টস, বাট স্টিল দ্যাট ইজ ভেরি লো। আমাদের আসলে উচিত হবে এই মুহূর্তে বহুমাত্রিক ভাবে একযোগে কাজ করা। সরকারের এই পোস্ট কোভিড পিরিয়ডে ম্যানেজমেন্ট কি হবে, এই বিষয়ে একটি আলাদা ইকোনমিক টাস্কফোর্স গঠন করা যেতে পারে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। যে টাস্কফোর্সের থিঙ্ক ট্যাঙ্কটা থাকবেন, সেটা হয়তো স্বাস্থ্য খাত থেকে থাকবেন, সব সেক্টর থেকেই গুরুত্বপূর্ণ প্রতিনিধিদের নিয়ে থাকবেন, ব্যবসায়ী প্রতিনিধিদের নিয়ে রাখা যেতে পারে সেখানে, এফবিসিসি এবং অন্যান্য চেম্বার যারা আছেন নেতৃত্বে। তো এই সকল প্রতিনিধিদের নিয়ে আসলে আমাদের এখন পুনরুদ্ধার পরবর্তী কোভিড পরবর্তী পুনরুদ্ধারের আয়োজনগুলো কি হবে তার সুষম পরিকল্পনা এখনই ফ্রেমওয়ার্ক তৈরি করা উচিত। তা না হলে আমরা কিন্তু প্রতিদিনই পিছিয়ে যাচ্ছি, কারণ যে দেশ যত আগে তার রোড ম্যাপ তৈরি করবে, সে দেশ তত আগে পরিকল্পনা বাস্তবায়নের দিকে যাবে। আপনি জানেন যে ইউরোপ অলরেডি আমাদের সেনজেন ভিসা স্থগিত রেখেছে, ইটালি আমাদের খুবই কাছের বন্ধু রাষ্ট্র, আগামী 5ই অক্টোবর পর্যন্ত তারা আমাদের দেশের নাগরিকদের ইতালিতে নামতে দিচ্ছে না, যেহেতু আমাদের কোভিড ম্যানেজমেন্টের কারণে। সো এটা আসলে দরকার খুব সমন্বিত পরিকল্পনা। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের সরকার চেষ্টা করছেন, কিন্তু আমার মনে হয় দেয়ার আর মেনি থিংস টু ডু এন্ড মেনি মোর টু অ্যাড্রেস। স্বাস্থ্য খাতের দুর্নীতি আমাদের কমানো দরকার। এই বিষয়টিতে এই মুহূর্তে এর চেয়ে হাই প্রায়োরিটি আর কিছু হতে পারে বলে আমার মনে হয়। আমার মনে হয় আপনি সামনে এই বিষয়টিতে যাবেন একটু পরে মেবি। জি, আসলে আমি খুব বেশি সমালোচনায় যাব না, তার কারণ যেহেতু আপনার সাংবাদিক, আপনারা সবই জানেন, সবই বুঝেন। আমাদের মতো সাধারণ আম জনতার এই সমস্ত ব্যাপার নিয়ে হয়তো আলোচনা করার সুযোগ কম, কিন্তু আমরা সবই বুঝি। আপনারা যে, তবে আপনারা বেশি যথেষ্ট ভালো বুঝেন, কারণ আপনার সমাজের বিভিন্ন জায়গায় আপনাদের বিচরণ, আমাদের হয়তো সীমিত বিচরণ। তো আপনারা ভালো জানেন এই ব্যাপারে, এবং আশা করি আমি শুধু প্রার্থনা করতে পারি যে আমার দেশ
এই যে যে বিশৃঙ্খল একটা অবস্থার মধ্যে পড়েছে যে বিভিন্ন ভাবে, কারণ এটা স্বীকার করতেই হবে, এটা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা এবং নতুন ধরনের বিপদ। সারা বিশ্বে আমেরিকা এবং উন্নত দেশগুলো যাদের এত রিসোর্স, যাদের এত হেলথ কেয়ার বিশ্বমান, মানে বিশ্বের সেরা হেলথ কেয়ার, তারাও আজকে ভেঙে পড়েছে। তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের জন্য এটা নতুন অভিজ্ঞতা। তবে আমাদের যদি কোঅর্ডিনেশনটা আরো ভালো হতো, সমন্বয়, যেমন আমি উদাহরণ দিতে পারি, আপনি টার্কির দিকে যদি তাকান, তুরস্ক, দে 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 হ্যাভ ডান এ ভেরি গ্রেট জব। শুধুমাত্র একটাই, তাদের খুব কোঅর্ডিনেশন ছিল। তাদের যে আপনি যদি টার্কির ইতিহাস দেখেন এই কোভিড মোকাবেলায়, আমি মনে করি তারা ওয়ান অফ দ্য মানে ভেরি গুড এক্সাম্পল টু ফলো। কারণ তাদের তারা যে কাজগুলো করেছে, যেমন তারা প্রথমে যেটা করেছে 1 থেকে 20 বছর এবং ওইদিকে 40 থেকে অনওয়ার্ড, এই সমস্ত দুইটি গ্রুপকে তারা ঘরে রেখেছে, কিন্তু ইন বিটুইন যারা আছে তাদেরকে কিন্তু কাজে তারা রেখে দিয়েছে। তাদের টার্কিতে তাদের মাস্ক, মুখের যে মাস্ক, এক্সপোর্ট নিষিদ্ধ। হ্যান্ড গ্লোভস, যেটা যে দুটো বেসিক জিনিস পিপিই, এই দুটাই এক্সপোর্ট নিষিদ্ধ করেছে তারা। এবং বেসরকারি পর্যায়ে এটা আপনার কেনা বেচা নিষিদ্ধ। সরকার নিজে এটা ফ্রি মাস্ক সাধারণ লোককে বিতরণ করছে। সো আমি একটা উদাহরণ দিলাম, একটা কোঅর্ডিনেশনের একটা এক্সাম্পল। এবং অনেক কিছু আমাদের দেশে খুব সহজে করা সম্ভব। আমি জানি না, হয়তো সমন্বয়ে আরো একটু নজর দিলে হয়তো আমরা আরো উপকৃত হতে পারতাম দেশবাসী। যাই হোক, এটা নিয়ে আমি আপনার কাছে হয়তো আরো শুনতে পারবো। তো আপনার যেহেতু মিডল ইস্টে, আমরা আরেকটা পয়েন্ট আমার কাছে বড়, বাংলাদেশে আমি পরে আসবো আলোচনা, বাংলাদেশ বিশদ আলোচনা আমরা করার সুযোগ পাবো। কিন্তু আমার যেটা মনে হয় যে আমরা এই যে মধ্যপ্রাচ্য বা বিশ্বের আরো দেশে এই যে যুদ্ধ বিধ্বস্ত যে সমস্ত দেশ আছে, যেমন লিবিয়া, সিরিয়া, তারপরে ধরেন যে আমি যে আরো বলি যে যুদ্ধ পর্যায়ে না হলেও আপনার রিফিউজি রোহিঙ্গা, এই যে যারা মনে করেন একটা বিপজ্জনক একটা কমিউনিটি, এইখানে যাদের টেস্ট করার কোনো ফ্যাসিলিটিস নাই, তাদের রিমিডিজের জন্য ট্রিটমেন্টের ফ্যাসিলিটিস নাই, এরা কি একটা ভয়ঙ্কর একটা সিচুয়েশন তৈরি হতে পারে না এদেরকে দিয়ে বিশ্ব পরিমণ্ডলে এই কোভিডে? এখানে আপনার কি ধারণা? দেখুন, যুদ্ধবিধ্বস্ত দেশগুলো বিশেষ করে নারী, শিশু ও নারীরা, বয়স্করা সবচেয়ে বেশি ভালনারেবল অবস্থায় আছে এই মুহূর্তে। আপনি যদি আমাদের দেশ থেকে যদি আমরা আলোচনা শুরু করি, রোহিঙ্গা, আমাদের আশঙ্কা ছিল যে হয়তো আমরা মানে অনেক বেশি ফেটালিটি বা ক্যাজুয়ালিটি দেখতে পাবো ডিউ টু কোভিড-19। ফরচুনেটলি আমাদের ম্যানেজমেন্ট, আমাদের সরকার এবং আইএনজিও, ইউএন সব সংস্থার সহযোগিতা একটা সমন্বিত পদক্ষেপে এখন পর্যন্ত বলা যায় অনেকটাই কন্টেইন করা গেছে কক্সবাজারে মতো পুরো জেলাতেই, বিশেষ করে রোহিঙ্গা ক্যাম্পে কোভিড-19 স্প্রেডটা, যেখানে আজ পর্যন্ত কম বেশি হয়তো আপনি জানেন যে মিড মেতে প্রথম রোগী শনাক্ত হয় রোহিঙ্গা ক্যাম্পে। আজ পর্যন্ত সংখ্যা মাত্র 60-62 আশেপাশে এবং ফ্যাটালিটি রেট অনেক কম। এটা একটা সুখের খবর। অন দ্য আদার হ্যান্ড, আপনি যদি নজর দেন যে সিরিয়াতে বা লিবিয়া কিংবা ইয়েমেনের কথা যদি বলেন, সেখানকার অবস্থা কিন্তু আসলেই ভয়াবহ। সিরিয়া তো আপনি জানেন যে দুটি সরকার সমান্তরাল ভাবে দেশ চালাচ্ছে, একটি ইউনাইটেড নেশনস অনুমোদিত সরকার আর একটি জেনারেল হাফতারের বিদ্রোহী সরকার। এইসব বাস্তবতা, সেখানে স্বাস্থ্য ব্যবস্থা বলতেই কিছু নেই, মানে টোটাল, মানে আপনি জানেন যে লিবিয়ার পাশাপাশি যদি আমরা বলি সিরিয়াতে এবং ইয়েমেনে যে ক্রাইসিসটা তৈরি হচ্ছে, আসলে ওইসব দেশগুলোতে কোনো ধরনের স্বাস্থ্য ব্যবস্থা বা চিকিৎসার ন্যূনতম সুযোগ সুবিধা না থাকার কারণে এই চাপটি কিন্তু পড়ছে ভূমধ্য সাগরের উল্টো দিকে ইউরোপের দেশগুলোতে। যে কারণে আপনি দেখেন এই করোনা বৈশ্বিক মহামারীর ভেতরেও অভিযাত্রী থেমে নেই কিন্তু অভিবাসন প্রত্যাশীদের ইউরোপ যাত্রা। মেসিডোনিয়াতেও আপনি জানেন গত সপ্তাহে মাত্র মানে শতাধিক বাংলাদেশিকে উদ্ধার করা হয় একটি কার্গো থেকে। তো এই হেলথ সিস্টেম আসলে একদিনের বিষয় ছিল না। আনফরচুনেটলি আমাদের বৈশ্বিক নেতৃবৃন্দ দীর্ঘদিন ধরে সামরিক খাতের দিকে যতটা নজর দিয়েছেন বা যতটা ব্যয় করেছেন, এর যদি 1/3 হেলথ সিস্টেম ডেভেলপ করার ক্ষেত্রে নজর দেওয়া যেত কিংবা পাশাপাশি হেলথ এডুকেশনের ক্ষেত্রে নজর দেওয়া যেত, আজকে আমাদের করোনা মোকাবেলা বৈশ্বিক প্রেক্ষাপটে অনেক সহজ হতো।
হয়তো আমরা যারা টিকে থাকবেন এই করোনা পরবর্তী যুগে, তারা হয়তো একটা নতুন পৃথিবী দেখবেন। হয়তো আমরা আশা করতে পারি যে নতুন পৃথিবীতে নতুন মানুষ, নতুন বৈশ্বিক নতুন উপলব্ধি নিয়ে নতুন দুনিয়াকে দেখবে। আমি আমি আপনার সাথে একই আশা করি যে আসলে আমরা যদি এইভাবে দেখি যে বিশ্ব যে করোনা পূর্ববর্তী সময়গুলিতে বিশ্ব যেভাবে তাদের ধ্যান ধারণা, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার যে সোশিও ইকোনমিক চিন্তা ছিল, সেটা পুরোটাই জুড়ে ছিল শক্তি এবং অস্ত্র। কে কার চেয়ে বেশি প্রতিযোগিতা ছিল এখানে। কিন্তু কোভিড বোধহয় একটি বাস্তবতা সামনে এনে দিয়েছে, সেটি না। তিনটি জিনিস আমার কাছে মনে হয়, তিনটি খাতকে কোভিড চোখে আঙ্গুল দিয়ে দেখে দিয়েছে বিশ্ববাসীকে। তিনটি খাতকে নজর দিতে হবে। এটি গবেষণা, একটি স্বাস্থ্য খাত, আর একটি কৃষি খাত। আপনার উদাহরণস্বরূপ বলি যে আজকে বাংলাদেশের যদি আমরা ধানের 100-র উপরে জাত আমাদের কৃষি বিজ্ঞানীরা যদি উপহার দিতে না পারতো জাতিকে, আজকে আমার ধারণা এবং অনেক বিশেষজ্ঞের ধারণা, মানুষ কোভিড না, মানুষ ক্ষুধার অভাবে রাস্তায় পড়ে মারা যেত। যদি আমরা এই ধান জাত যদি আমরা, তারপর ভেজিটেবল, তারপরে কৃষির যে আমাদের একটা বিপ্লব ঘটেছে গত আপনার 2 যুগ 3 যুগ ধরে বিভিন্ন ভাবে আমরা যে উন্নতি করেছি, তাতে কিন্তু আমাদের বিস্ময়কর উন্নতি। আমাদের কৃষির যে উন্নয়ন, সেটা আমি বলবো বিস্ময়কর। কারণ ধানে আমরা তৃতীয়, আমরা আলু উৎপাদনের সপ্তম, আমরা মাছ উৎপাদনের মিঠা পানির মাছে আমরা দ্বিতীয়, মিঠা পানির মাছে আমরা দ্বিতীয়। হ্যাঁ, আমরা এবং টোটাল মোট মাছে আমরা তৃতীয়, এবং আপনি সবজিতে আমরা পঞ্চম সম্ভবত। ঠিক আছে, তো এই যে ইন্ডেক্স গুলো, এটা কিন্তু প্রমাণ করে যে আমরা কৃষিতে একটা বিপ্লব আমরা গড়তে সক্ষম হয়েছি, এবং এর পেছনে ছিল কৃষি বিজ্ঞানীরা। আপনি যেভাবে বলেন জাত যদি আমরা দিতে না পারতাম, এবং আমরা এখানে একটা, তার মানে আমি এটা প্রমাণ হয় যে, এবং স্বাস্থ্য খাতের যে দুর্বলতা, আজকে যে আমাদের যে ক্ষতি, যে পরিমাণ মানুষ মারা যাওয়া, অথবা আমরা আজকে যে হতাশ যতটুকু, এর একটাই কারণ স্বাস্থ্য খাতে নজর না দেওয়া। এবং এটা কিন্তু বাংলাদেশে না, এটা বিশ্ববাসী কিন্তু একইভাবে তারা নজর কম দিয়েছে যে স্বাস্থ্য খাত, কৃষি খাত এবং গবেষণা, এই তিনটি খাত, এবং এর তিনটি খাতে যদি যোগ করা যায়, দেখা যায় এ কোনো মতেই অস্ত্রের সমান হতে পারতো না আগে। এবং এখন দেখা যাবে যে হয়তো এই প্রতিটি যে কোনো খাত যদি বুদ্ধিমান হয়, যদি আপনার বিশ্ব নেতৃত্বে যদি শিক্ষা হয়, তাহলে সম্ভবত যে কোনো খাতের চাইতে অস্ত্র খাত দুর্বল হওয়ার কথা। এটা আমি যদি আমি জানি না আপনি আমার সাথে একমত হবে কিনা, তবে আমি একমত। এই ইটস এ কোশ্চেন অফ আওয়ার ভেরি এক্সিস্টেন্স। এখন আপনি কার কাছে অস্ত্র বেচবেন, বা আপনার ইকোনমি থাকবে কোথায়? আপনি এক এক করে যদি পুরো বৈশ্বিক মানব সভ্যতা বিপন্ন হবার মুখোমুখি পর্যায়ে আজ দাঁড়িয়ে গেছে, হিউম্যান রেস অ্যাবাউট টু এক্সটিংক্ট। তো এই সংকট মোকাবেলার জন্য আসলে আমাদের গবেষণা এবং গবেষণা, হেলথ সেক্টরে আপনি যেটা বলছেন, নাম্বার 1 প্রায়োরিটি দেওয়া উচিত এখন হেলথ সেক্টরে এবং গবেষণা। কারণ আজকে দেখেন অক্সফোর্ডের বিজ্ঞানী সারা গিলবার্ট পৃথিবীর 700 কোটি মানুষ সবার আগে কায়মনোবাক্যে প্রার্থনা করছেন সারা গিলবার্ট যাতে সফল হন। তার টিকা এখন হিউম্যান ট্রায়াল সফলতার প্রায় কাছাকাছি, তৃতীয় স্তরে আছে, আপনি জানেন। তো এই বিষয়গুলো আসলে আমাদের অস্ত্রের প্রতিযোগিতা, অস্ত্রের ঝঞ্ঝনানি মানুষকে আর নতুন করে কিছু দেয়ার নাই। আপনি চিন্তা করেন মানব সভ্যতা আজ কতটা অসহায়। মানুষ যখন মঙ্গল গ্রহে গিয়ে মানে বসতি গড়ার পরিকল্পনা করছে, মানুষ চাঁদে সকাল বিকাল আসা যাওয়া করতে পারে, টোকিও থেকে রওনা দিয়ে আমেরিকা গিয়ে নিউ ইয়র্কে গিয়ে ডিনার করা যায়, সেই সময় মানুষ এক অদৃশ্য ভাইরাসের কাছে অসহায়, পুরো বিশ্ব। তো গবেষণা, স্বাস্থ্য খাতে এই মুহূর্তে হওয়া উচিত মানুষের একমাত্র এবং প্রধান কনসার্ন, এবং বাকি অন্য যে কোনো বিষয়, যে বিশেষ করে মানুষের জীবন ধারণের সঙ্গে অতি প্রয়োজনীয় নয় এমন বিষয়গুলো এখন নিচের দিকেই চলে যাওয়া উচিত স্বাভাবিকভাবে। অবশ্যই অবশ্যই, কারণ এই মুহূর্তে আসলে প্রায়োরিটি যদি আমরা যদি ঠিক করতে না পারি, হয়তো ডাইনোসরের মতো একদিন আমাদেরও সামনে হয়তো ভাগ্য ওই ডাইনোসরের ভাগ্য হবে। আমি জানি না ঢাকার কোন এলাকায় হয়তো আপনার কঙ্কাল ভেসে উঠবে, আমার কঙ্কাল ভেসে উঠবে বুড়িগঙ্গার তীরে, আমরা জানি না।
তবে অসম্ভব বলে কিছু না, কারণ যে একটা সামান্য একটা ভাইরাসের কাছে আমরা এত বেশি অসহায় প্রমাণ হয় যে আসলে আমরা খুব বেশি কিছু পৃথিবীর যুগে যতই বলি আমরা এগিয়েছি, আসলে এগিয়ে নিই আমরা, কিন্তু প্রকৃতির কাছে খুবই অসহায়। তো এই যে আপনার গবেষণা, আপনার যদি আমি একটা জিনিস আপনি দেখেন, আমাদের দেশে গবেষণার কথা যদি বলি, আমরা কি পরিমাণ পিছিয়ে। আপনি নিজেকে প্রশ্ন করেন, আমাদের দেশ, আপনি কিন্তু ওষুধ শিল্পে আমরা বিদেশে এক্সপোর্ট করছি, আমরা অত্যন্ত ভালো, কিন্তু আপনি কি বলতে পারবেন যে কতটি জেনেরিক ওষুধ আমরা তৈরি করেছি, করতে পেরেছি? আমরা তো কপি অ্যান্ড পেস্ট করছি। আমাদের র মেটেরিয়াল, যেহেতু আমরা উন্নয়নশীল দেশ হিসেবে আমরা একটি বিশেষ ট্যাক্স নেটওয়ার্কের ভিতরে আছি, একটা ইন্ডেমনিটি আছে আমাদের কপিরাইটের, আমরা ব্যবসা করছি কিন্তু আমরা কিন্তু গবেষণা করছি, ট্রেডিংটা আমরা করছি, প্রোডাকশন করছি, কিন্তু আমাদের মৌলিক কোনো আবিষ্কার নেই। আমি ওই পয়েন্ট, তার মানে কি, কিন্তু আমরা কৃষিতে কিন্তু আমরা গবেষণা লব্ধ জিনিস পেয়েছি, আমরা উত্তর জাত পেয়েছি, কিন্তু আপনি কি বলতে পারেন অন্য কোন জায়গায়, অন্য কোন একটা সেক্টর, অন্য কোন একটা জায়গায় গবেষণা বিরাট কিছু হয়েছে যার জন্য বিরাট আমরা খুশি হয়ে গেলাম যে পাটের জেনোম সিকোয়েন্স আবিষ্কার করছে? ইমপ্লিকেশনটা কি? মানে আমি গর্ব করব কখন? আমি যখন আমার পেটে ভাত হবে, আমার যখন পোশাক কাপড় হবে, তখন আমি গর্ব জায়গায় যেতে পারি। কিন্তু আমার কি ইকোনমিক বেনিফিট কিছু হয়েছে আমার দেশের? স্বাস্থ্য কোনো বেনিফিট হয়েছে ওটা দিয়ে? না। আমি সমালোচনা করছি না, আমি ডেফিনেটলি একটা আবিষ্কারকে স্যালুট করি, কিন্তু আমার প্রায়োরিটি ফিক্স করতে হবে যে আমি আসলে গবেষণার, আমার যেটা মনে হয় গবেষণার জায়গায় আমরা অসম্ভব রকমের দুর্বল, এবং গবেষণার পিছনে যে বাজেটও যদি দেখেন এই বছর মজা, এবারে বাজেট আমি জানি না বাজেট কত টাকা দিয়েছে, সম্ভবত এটা মোট বাজেট সারা টোটাল বাজেটের আই থিংক এটা নট মোর দেন 0.5% অফ টোটাল বাজেট গবেষণার জায়গায়, আরো কম, সম্ভবত আরো কম। তো এই যদি একটা দেশের পিকচার হয়, আমরা যদি সম্মান দিতে না পারি, আমরা যদি এখনো শিক্ষা আমাদের না হয়, তাহলে আমি বলবো আমাদের ভবিষ্যৎ, ডাইনোসরের ভবিষ্যৎ ভাগ্যই হয়তো আমাদের রয়েছে। আপনি খেয়াল করে দেখবেন আসলে একটি জাতির শিক্ষা দীক্ষা তত উন্নত হয় যার গবেষণা এবং শিক্ষা মৌলিক আবিষ্কার যার যত বেশি। খেয়াল করে দেখুন পাশের দেশ হংকং, আপনি জানেন যে বেশ কিছুদিন ধরে ইনফ্যাক্ট গত বছর থেকেই হংকং এর সঙ্গে তার পার্শ্ববর্তী চীনের সংকট তীব্র নানান বিষয়। হংকং যখন এই বাস্তবতার মুখোমুখি মাত্র 2 সপ্তাহ আগে অস্ট্রেলিয়া সরকার ঘোষণা দিয়েছে হংকং বাসীদের সবাইকে আপনারা আসুন, আপনারা অস্ট্রেলিয়া আপনাদের নাগরিকত্ব নিন, ব্যবসা বাণিজ্য করুন, আপনাদের জন্য দরজা খোলা। কারণ কি আপনি জানেন? হংকং এর অন্যতম প্রধান কারণে আজকের এগিয়ে যাওয়ার পিছনে হংকং শিক্ষা দীক্ষা গবেষণায় মৌলিক আবিষ্কারে আমাদের চেয়ে অনেক অনেক বেশি এগিয়ে গেছে। বিশ্বের 100টি প্রথম সারির বিশ্ববিদ্যালয়, টপ র্যাঙ্কিং বিশ্ববিদ্যালয় 3টি হংকং এর মতো একটি ছোট্ট দ্বীপে, দ্বীপ রাষ্ট্র, রাষ্ট্র বলা যায় না, দ্বীপ রাষ্ট্র, রাইট। সো হংকং এর ভ্যালু এত বেশি, আমার ধারণা হয়তো জাস্টিন ট্রুডো 2 দিন পরে ঘোষণা দেবেন বাকি লোকগুলোকে জাস্টিন ট্রুডো কানাডাতে ভাগ করে নেবে। এটি হয়তো কোনোদিনই হবে না বা হংকং বাসীও যাবেন না, কিন্তু তাদের জন্য সবার দরজা খোলা, কারণ এই জাতি কারোর জন্য বোঝা হবেন না, সবার জন্য অ্যাসেট। এখন পর্যন্ত আমরা বাংলাদেশ এত বেশি কি বলে অভিবাসী কর্মী প্রেরণকারী দেশ, কিন্তু আমরা কজন স্কিল মাইগ্রেন্ট ওয়ার্কার প্রেরণ করতে পারছি? না, আমাদের পার্শ্ববর্তী নেপাল, শ্রীলঙ্কা, ভারত এই বিষয়গুলোতে অনেক বেশি এগিয়ে গেছে এবং তাদের লোক পাঠানোর সংখ্যার দিক থেকে তারা কমে আছে, কিন্তু রেট অফ রিটার্ন তাদের অনেক বেশি। দেখেন আমাদের এখন নজর দিতে হবে একই সঙ্গে গুণগত মান উন্নয়ন এবং সেটি বৈশ্বিক বাজারে রপ্তানি করার দিকে। আর সেই সংখ্যাগত দিক থেকে বেশি সংখ্যক জনসংখ্যা রপ্তানি করে আর ইনকাম বাড়ানোর আমাদের আর সুযোগ নেই এখন। আমার মনে হয় সে কারণে গবেষণার দিকে আমাদের বেশি নজর দেওয়া উচিত। সরকারের কিছু ভালো উদ্যোগ এদিকে হয়েছে সাম্প্রতিক সময়ে। সরকার একটু উদ্যোগ নিয়েছেন প্রতিটি 64টি জেলায় একটি করে পাবলিক ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করার। আমাদের এখানে 100-র বেশি বিশ্ববিদ্যালয় আছে। আপনি খেয়াল করে দেখেন দেশের প্রথম দেশের 100 বছর পূর্ণ হলো ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনি বলুন, মনে করতে পারেন যে কবে এখান থেকে শেষ কবে একটি বৈশ্বিক প্রেক্ষাপটে আলোচিত কোনো গবেষণা বেরিয়েছে? গবেষণার জন্য ফান্ড কত আমরা দেখতে পাই না।
যেখান থেকে স্যার জগদীশ চন্দ্র বসুর মতো বিজ্ঞানী, বিশ্বখ্যাত বিজ্ঞানী তৈরি হন, সেখানে আজকে গত স্বাধীনতার পরে 50 বছরে আমরা 5 জন বিজ্ঞানীর নাম খুঁজে পাই না। কয়জন ডক্টরেট বেরিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রতি বছর বলুন? এবং অথচ তারা নিজেদেরকে বিজ্ঞান দাবি করে, আমরা সম্মান করি তাদেরকে, উচ্চ শিক্ষিত এবং উচ্চ না, আমাদের কারো প্রতি অসম্মান নেই, কিন্তু আমরা বলছি গবেষণায় আরো বেশি আত্মনিয়োগ করা দরকার। আমি আপনার সাথে যে যোগ করতে চাই, গবেষণা সেটা হলো মানে প্রায়োগিক গবেষণা। গবেষণা কিন্তু আপনি কাগজের ডাটা তৈরি করে অনেক গবেষণা করতে হবে, যেটা হচ্ছে, কিন্তু প্রায়োগিক মৌলিক গবেষণা দরকার আমাদের, মৌলিক গবেষণা। হ্যাঁ, যেমন আমরা পানি থেকে অক্সিজেন তৈরি করা, এই যে একটা মাস প্রোডাকশন কিভাবে হয়। আজকে আপনাকে উদাহরণ দিয়ে বলি, আজকে যদি পিসিআর টেকনোলজি তৈরি হইতো না হতো, তাহলে ভাবতে পারেন যে আজকে আমাদের এই করোনা অবস্থায় আমরা কি করতাম। হয় যে পিসিআর আবিষ্কার করে একজন নোবেল প্রাইজ পেয়েছেন, একজন নোবেল লরেট আপনার পিসিআর আবিষ্কার করছে, এবং উনি যদি আবিষ্কার না করতেন, আপনি চিন্তা করেন নিজেকে যে আমরা আজকে বোধহয় রাস্তায় পরে কান্না ছাড়া আমাদের কোনো উপায় ছিল না। কান্না করারও সুযোগ ছিল না, আমরা তো 1920-এর প্লেগের মতো হয়ে যেত। আমরা খুবই 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 স্বাভাবিক। যাই হোক, আমরা এগুলা শুধু আমরা আলোচনায় হয়তো আমরা করতে পারি, কিন্তু ডেফিনেটলি আপনি অনেক কিছু ইনফরমেশন। আচ্ছা, আমরা একটা জিনিস যদি যাই, আপনি দেখেন আসলে এই কোভিড কিন্তু বাংলাদেশে সবচেয়ে বেশি আপনার ক্ষতিগ্রস্ত হয়েছে মধ্যবিত্ত, যে নিম্ন মধ্য আয়ের মানুষ যারা, তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। কারণ আমি বলি দুটো কারণ, যারা উচ্চবিত্ত অথবা উচ্চ মধ্যবিত্ত, তাদের কিন্তু কিছু সঞ্চয় থাকে, তাদের কিছু সঞ্চয় ছিল বা হাতে ছিল, তারা হয়তো 100 টাকা যেখানে খরচ করতেন সেখানে 90 টাকা খরচ করে তারা চলতে পারছেন, তারা সম্ভব হচ্ছে। কিন্তু আবার যে লোয়ার ইনকাম যারা আছে, যারা দিন এনে দিন খায়, তারাও হয়তো কারো কাছে হাত পাচ্ছে, তারা সরকারি সহযোগিতা পাচ্ছে, আপনার প্রতিবেশী সহযোগিতা পাচ্ছে, দানশীল ব্যক্তির হয়। কিন্তু মধ্যবিত্ত যারা আছেন, তারা কিন্তু কারো কাছে যেতে পারছেন না, তারা কিন্তু অসহায়। 1 নম্বর। 2 নম্বর হলো মধ্যবিত্তের বড় একটা অংশ কিন্তু চাকরিজীবী, এবং এরও আবার আপনি আমি যদি ভুল না করি, শতকরা 80% হয়তো বেসরকারি পর্যায়ে চাকরি করে। এই এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলো কিন্তু তারা নিজেদের যে আবার তারা যে চলবে, তাদের যে ইনকাম জেনারেশন তাদের নাই, সো তারা তাদেরকে প্রোভাইড করবে কেমনে। এই সবকিছু মিলে একটা জটিল অবস্থা। আপনার মন্তব্য জানতে চাচ্ছি। আপনি ঠিকই পয়েন্ট আউট করেছেন যে আসলে মধ্যবিত্ত সংকটটাই সবচেয়ে তীব্র। তারা অনেক সময় এইসব মধ্যবিত্তরা অ্যাপারেন্টলি দে আর সচ্ছল, সো সোশ্যাল সেফটি নেটের তো তাদের কোনো নাম নেই কোথাও। সরকারের সোশ্যাল সেফটি নেটের যে কম বেশি 5 মিলিয়ন মানুষ এই মুহূর্তে সুবিধা পাচ্ছেন রেজিস্টার্ড, মধ্যবিত্তের বেশিরভাগই সেখানেও যেতে পারছেন না। একই সঙ্গে তাদের মাসিক আয় বন্ধ, কোম্পানিতে অনেকেরই চাকরি হুমকির মুখে, যাদের চাকরি টিকে আছে অনেকে বেতন পাচ্ছেন না, অনেকে রিডিউসড অ্যামাউন্টে বেতন অফার করছে ম্যানেজমেন্ট। তো এরকম এক সংকটের ভিতরে মধ্যবিত্ত আসলে কোথাও যাবার জায়গা নেই। আপনি চিন্তা করে দেখেন, মাত্র গত সপ্তাহের ঘটনা, ঢাকার মাস্টার মাইন্ডের মতো স্কুলে অভিভাবকরা 50% টিউশন ফি রিডিউস করার জন্য একযোগে অভিভাবকরা রাস্তায় আন্দোলন করেছে। এতে বোঝা যায় মাস্টার মাইন্ডে যারা পড়েন তারা মূলত উচ্চ মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত শ্রেণীর বাচ্চারাই অভিভাবকরা তাদের সন্তানদের পাঠান। তারাও আজকে সেই উচ্চ মধ্যবিত্তরাও এই সংকট সামাল দিতে পারছেন না। তো মধ্যবিত্তের অবস্থা কতটা সঙ্গীন তা সহজেও নেবেন। আপনি আরেকটু যদি নজর দেন, ঢাকার যেই আউটস্কার্ট এরিয়া গুলো আছে, আমি যদি বলি মুগদা, মান্ডা, শনিরাখড়া কিংবা কালশি, কাউলা, উত্তরার কাছাকাছি এইসব এরিয়াগুলো যদি দেখেন, এদিকে অ্যাটলিস্ট 4 ভাগের 1 ভাগ বাড়ি টুলের ঝুলছে এবং দীর্ঘদিন থেকে গত 3 মাস ধরে ঝুলছে। দিনের পর দিন এই বাড়ি ভাড়ার প্রেসারে মানুষ, যেখানে দুবেলা অন্নের যোগান করা মানুষের হুমকির মুখে, অন্নের সংস্থান হয় না, তখন বাড়ি ভাড়ার চিন্তা বাতুলতা মাত্র। এই বাস্তবতায় ঢাকা শহর খালি হয়ে যাচ্ছে। অন দা আদার হ্যান্ড আমাদের গ্রামীণ অর্থনীতির উপর একটি অ্যাবনর্মাল প্রেসার ক্রিয়েট করছে। আমাদের গ্রামীণ অর্থনীতি আসলে এই চাপ নেওয়ার জন্য এই মুহূর্তে কতটা প্রস্তুত, আমার ধারণা সে বিষয়ে একটি জরিপ বা সমীক্ষা এখন অতি জরুরি হয়ে দাঁড়িয়েছে। কারণ আমরা যতই বলি অ্যাগ্রো বা কৃষি খাত আমাদের অর্থনীতির মূল ভিত্তি বা চালিকা শক্তি, কিন্তু সেই কৃষি খাত কত শতাংশ বা কত মিলিয়ন মানুষের চাপ নিতে প্রস্তুত,
আপনি জানেন আমরা গত 10 বছরে শিল্পায়ন এবং নগরায়নের কারণে অনেক বেশি কৃষিযোগ্য আবাদি জমির পরিমাণ কিন্তু আমাদের কমে গেছে এবং এটা দিন দিন কমছে। সেই বাস্তবতায় আমাদের এই সার্বিক পোস্ট কোভিড ম্যানেজমেন্টে অর্থনীতির ম্যানেজমেন্ট কি হওয়া উচিত তা নিয়েও এখন দরকার একটি সুনির্দিষ্ট রূপরেখা বা কর্মপরিকল্পনা। হ্যাঁ, এই এই কর্মপরিকল্পনা এখানে একটা বড় আমরা আসলে কাগজে কলমে আমরা এত বেশি তাত্ত্বিক ভাবে আমাদের কাগজে কলম তৈরি করি যে এটা বাস্তবায়ন করতে করতে আমাদের হয়তো দেখা যাবে আগামী বাজেট চলে আসে। আপনি একটা উদাহরণ বলি, আমাদের যে আপনি বললেন যে আমরা ইনসেনটিভ সরকার আপনি যদি ব্যাংকে আপনি, এবং এখানে আরেকটা দুর্বল খাত এই মুহূর্তে ব্যাংক খাত। ব্যাংক সরকার যে টাকা দিবে বলছেন, কে দেবে? সরকার তো নিজে দেবে, কারণ সরকার নিজে তো ব্যাংক থেকে 84,000 কোটি টাকা তো ব্যাংক থেকে তার বাজেটে অলরেডি লোন নেবে। এখন আরো এবছর লোন নেবে আরো 84,000 কোটি টাকা। ব্যাংকের প্রবলেম 3 ধরনের। একটা হলো এই কোভিড এর জন্য তারা পুরাতন লোন রিকভার করতে পারছে না, তো তার ফান্ডের ক্রাইসিস, সে তার নিজের যে খরচ সেটা সে চালাতে পারছে না। আবার সরকারের যে চাপ আছে যে আবার নতুন করে ঋণ দিতে হবে, কারণ যদি জনসাধারণের হাতে পয়সা না থাকে আপনি ইকোনমি চাকা চলবে না। যে কোনো ভাবে হোক সরকার পাবলিকের হাতে আপনি খরচ করার জন্য পয়সা দিতে হবে। তো এখন ব্যাংক যে আপনার যে স্ট্যাক আপ সিচুয়েশন হয়ে গেছে, পুরোনো টাকা কালেকশন করতে পারছে না কোভিড এর জন্য, তার খরচ কমাতে পারছে না, তার এমপ্লয়কে সে ফেলে দিতে পারে না, আবার সে নতুন ঋণ দেওয়া সেটাও জরুরি, অর্থনৈতিক কারণে হোক মানবিক কারণে হোক, সেটা পাচ্ছে না। এবং এই ব্যাংকের এই সিচুয়েশনের জন্য ত্রিমুখী চাপের জন্য কিন্তু আবার সাধারণ লোক ভুক্তভোগী। সে কিন্তু আপনার এই নতুন ঋণ সরকার যে ডিক্লেয়ার করেছে সেটা তো ইমপ্লিমেন্ট হতে হবে, মাঠেতে পর্যায়ে কার্যকরী হতে হবে। সেটা তো সম্ভব হচ্ছে না ব্যাংকের জন্য, কারণ ব্যাংক হলো আপনার 80% এর চালিকা শক্তি হলো ব্যাংক। ব্যাংকই তো আপনি বেকায়দা পড়ে আছে। আমার মনে হয় এই ব্যাপারে একটু ভাবার ব্যাপার আছে, আপনি যদি কিছু বলেন। আপনি আপনি যথার্থই বলেছেন মোর্শেদ ভাই। আমাকে আসলে যদি ব্যাংকিং খাত নিয়ে যদি বলি তাহলে একটু পেছন থেকে আসতে হবে। আসলে ব্যাংকিং খাত তো কোনো বিচ্ছিন্ন চিত্র নয় একটি দেশের সামগ্রিক অর্থনীতি। আসলে এই ব্যাংকিং খাতের এই দৈন্য দশা, এই দুরবস্থা একদিনে তৈরি হয়নি, আপনি জানেন। অবশ্যই আমরা যদি শুধুমাত্র আমাদের শীর্ষস্থানীয় 100 ঋণ খেলাপিকেই যদি আমরা নিয়ন্ত্রণ করা সম্ভব হয় বা হতো, তাহলে আমাদের ব্যাংকিং খাত আজকে যে অবস্থা আছে তার চেয়ে ঠিক দ্বিগুণ ভালো অবস্থানে, ভালো শক্তিশালী অবস্থানে যায়। বিশেষ করে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর দিকে যদি আপনি তাকান, আমি কোনো ব্যাংকের নাম নিচ্ছি না, এখানে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীকে আইডেন্টিফাই করা আমাদের আলোচনার লক্ষ্য নয়। আমরা সামগ্রিক চিত্র নিয়ে যদি আলোচনা করি, শুধুমাত্র এই 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 100 শীর্ষস্থানীয় ঋণ খেলাপি, আরো প্রিসাইজলি যদি আমি বলি মাত্র 30 জন শীর্ষস্থানীয় ঋণ খেলাপি যদি একটু সম্মতি দিতেন, ওনারা যদি একটু রাজনৈতিক ছত্রছায়ার বাইরে এসে ব্যাংকিং পরিচালনা করতেন এবং খেলাপি ঋণগুলো পরিশোধের ব্যাপারে আরেকটু মনোযোগী হতেন, তাহলে বোধহয় আমাদের ব্যাংকিং খাতের আজকের এই চিত্র থাকে না। কারণ ব্যাংকের আজকের মূল সংকট আপনি যেটি বলেছেন, লিকুইডিটি ক্রাইসিস। ব্যাংকের কাছে টাকা না থাকলে ব্যাংক টাকা দেবে কোথা থেকে? আবার এটা দুষ্ট চক্র, ব্যাংক টাকা না দিলে ব্যাংক পরিচালনা হবে কিভাবে? আপনি জানেন ফার্মার্স ব্যাংক আমাদের সামনে সবচেয়ে জটিল উদাহরণ, একটি প্রবলেম ব্যাংক হিসেবে ছিল সেদিন পর্যন্ত। যাই হোক, সরকারের নানান উদ্যোগের ফলে হয়তো ফার্মার্স ব্যাংক ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে। আরো কতগুলো ব্যাংক আছে যাদের নাম আপনি জানেন গণমাধ্যমে বিভিন্নভাবে আলোচিত, কয়েকজন ব্যাংকিং খাতের অনিয়মের সঙ্গে যাদের নাম খুব বেশি উচ্চারিত হচ্ছে। ইভেন সরকারের দুর্নীতি দমন কমিশনও যাদের অনেকবারই আসা যাওয়া, বা দুর্নীতি দমন কমিশন যাদেরকে নোটিশ পাঠিয়ে ডেকে তলব করেছেন, কিন্তু আনফরচুনেটলি তাদের কারোই উল্লেখযোগ্য কোনো শাস্তি হয়েছে রাঘব বোয়ালদের ক্ষেত্রে আমরা এখন পর্যন্ত সেটি দেখিনি। ফলে ব্যাংকিং খাতের এই দুর্নীতিবাজরা অধরাই থেকে যাচ্ছেন, আমাদের মানি মার্কেটের অস্থিরতাও একই সঙ্গে কমছে না। আমি শুধুমাত্র, আপনি জানেন একটি ম্যানেজমেন্টের একটি ভাষা, অথরিটি উইদাউট রেসপন্সিবিলিটি, উইদাউট অথরিটি ইট ডাজ নট এক্সিস্ট, ইট ডাজ নট ওয়ার্ক। সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে বা নীতি নির্ধারণের বিভিন্ন মহল থেকে আপনি ব্যাংকিং খাতকে একটি সুপারিশ বা গাইডলাইন, বা বাংলাদেশ ব্যাংক রেগুলেটরি অথরিটি হিসেবে একটি গাইডলাইন প্রণয়ন করে দিতে পারেন মাত্র। কিন্তু আসলে কোন বাস্তবতায় ব্যাংকের জন্য সেটা কতটা পারমিসিবল বা কতটা ফিজিবল অবস্থায় আছে, আমাদের আর্থিক খাতের স্বাস্থ্য
সেটা অনেক ক্ষেত্রে আমরা দেখছি অ্যাবসেন্ট। এবং আপনি খুব ভালো বলেছেন, প্রথম যখন মাননীয় প্রধানমন্ত্রী গার্মেন্টস খাতের উদ্যোক্তাদের জন্য শ্রমিকদের বেতন পরিশোধের জন্য যে ইনসেন্টিভের অ্যামাউন্ট ঘোষণা করলেন, এর পরের মাস থেকে অনেক গার্মেন্টস উদ্যোক্তায় ব্যাংকে দিনের পর দিন ধর্ণা দিয়ে গেছেন এই ইনসেন্টিভের, স্টিমুলাসের, লোনের টাকা আদায় করার জন্য। কারণ কোন ব্যাংকের কাছে হয়তো তো উনি যে ব্যাংকে ব্যাংকিং করেন সেই ব্যাংকের কাছে ফান্ড নেই, অথবা ওনার হয়তো কাগজপত্র ঠিক নেই। এদিকে এই টাকাগুলো বিতরণের কথা ছিল মূলত মোবাইল মানি ট্রান্সফারের মাধ্যমে, আমাদের যে বিকাশ এবং নগদ, সরকারের রকেট, অন্যান্য সংস্থার মাধ্যমে। এদের অনেকেরই বেতন দেওয়ার প্রক্রিয়াটা স্বচ্ছ ছিল না। এই আবার চলে আসে, আমি বলছি ব্যাংকিং খাত বাংলাদেশের আর্থিক অবস্থার সবচেয়ে দৈন্য দশার একটি নির্মম উদাহরণ। এবং আপনি জানেন যে সুশাসন এর সঙ্গে জড়িত। আপনি যদি প্রশাসন এবং রাষ্ট্রের সর্বোচ্চ সবগুলো মৌলিক কাঠামোর জায়গায় সুশাসন নিশ্চিত করতে পারেন, তাহলে স্বচ্ছতা নিশ্চিত করতে পারেন সরকারি আয় ব্যয়ের ক্ষেত্রে। যদি আপনার আর কোন আপনি জানেন কয়েকদিন আগে সরকার একজন শীর্ষস্থানীয় ঠিকাদারকেও গ্রেফতার করে, আমি নাম নিতে চাচ্ছি না। এরকম ঠিকাদার বা কোনো ব্যক্তির আঙ্গুল ফুলে কলা গাছ হওয়া যদি ঠেকাতে চান, তাহলে সুশাসন দরকার। একমাত্র কেবল সুশাসনই পারে আপনার দেশের সার্বিক চিত্র সকল খাতে, সে অর্থনীতি বলেন, স্বাস্থ্য বলেন, শিক্ষা বলেন, সব খাতের চিত্র নিয়ন্ত্রণ করতে এবং একটা সুন্দর সুন্দর বাংলাদেশ। আপনি চমৎকার বলেছেন, কিন্তু আপনার সাথে আমি খুব একেবারে সহমত। কিন্তু সমস্যা হলো কি, এই বিষয়গুলি আমাদের দেশের জন্য হয়ে গেছে তাত্ত্বিক আলোচনা। আমি যেটা জানি যে এই হলে ওই হইতো, কিন্তু কথা হলো যে আমাদেরকে এখন ভাবতে হবে যে এখন কি করব। আমি যেটা হয়ে গেছে সেটা নিয়ে আপনি শুধু আপনার আলোচনার একটা পয়েন্টে আমি শুধু যোগ করি। এই যে 100 শীর্ষ ঋণ খেলাপি বলছেন, আপনি এদের মধ্যে কয়টা ব্যাংকের মালিক আছে বলতে পারবেন? এদের মধ্যে ব্যাংকের মালিক আছে যে শীর্ষ 100 আপনি ঋণ খেলাপি, তারা আপনি কিভাবে আশা করেন যে তারা আপনার যে সরকারকে সহযোগিতা করবে যে এই টাকা কালেকশন করা? সো আমি ওই জায়গায় মানে কোনো আমরা অসহায়, আসলে অসহায়। কিন্তু এদের, আমি একটু অ্যাড করি আপনার সঙ্গে, এদের কম বেশি 80%-এরও বেশি শীর্ষ ঋণ খেলাপির সরাসরি বা পরোক্ষভাবে রাজনৈতিক সংযোগ এবং রাজনৈতিক ছত্রছায়া আছে। ওনারা যদি ব্যবসায়ী হন, ব্যবসার প্রয়োজন ঋণ নেন, তাহলে ওনাদের রাজনীতি করার প্রয়োজন কি? আমাদের নির্বাচন কমিশনের আইনে কিন্তু বলা আছে কোন সাংবিধানিক প্রতিষ্ঠানে থেকে বা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি নিজে কোনো ব্যবসা বাণিজ্য পরিচালনা করার জন্য এলিজিবল থাকেন না। আপনি খোঁজ নিয়ে দেখেন, আমরা শুনিনি আজ পর্যন্ত আমাদের কোনো গণপ্রতিনিধি বা জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে যারা দায়িত্ব পালন করছেন জনগণের কল্যাণের জন্য, তারা কেউ ঘোষণা দিয়ে ওনার বিজনেস থেকে অব্যাহতি নিয়েছেন বা সরাসরি ব্যবসা পরিচালনার দায়িত্ব অন্য কাউকে দিয়েছেন। আপনার জানা আছে কিনা? আপনি তো আমাদের দেশের প্রেক্ষিত ভিন্ন, তো এটা নিয়ে খুব বেশি আরেকদিন আমরা আরো আলোচনা করব। অবশ্যই এটা একটা বড় একটা প্রশাসনের সঙ্গে এটি জড়িত। আপনার একজন মাননীয় সংসদ সদস্য, আইন প্রণেতা বা কোনো মন্ত্রী প্রতিষ্ঠান বা মন্ত্রীর ছত্রছায়ায় থাকা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যখন কোনো ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে ওনার লোনের ফাইল নিয়ে মুভ করেন, তখন আমাদের বাস্তবতায় খুব কম প্রেক্ষাপটেই মানুষ এটা ডিনাই করতে পারে। হ্যাঁ, আমি একমত আপনার সাথে যে এই সমস্ত বিভাগগুলো আমাদের, আশা করি আমাদের সরকার এগুলো নিয়ে অনেক চিন্তা করবেন এবং এই সমস্ত যেগুলো ছোটখাটো যে সমস্ত ভুল অথবা ছোট হলেও তার গুরুত্ব অনেক বেশি, এই সমস্ত জায়গায় কিছু যদি টিউনিং করে। কারণ আমরা একটা আশা করি এবং আশা করেছি অতীতে যে এই যে দীর্ঘকালীন একই সরকার দেশ পরিচালনা করা, এটা আমাদের এই উপমহাদেশে একটা বিরল ঘটনা। এবং সুতরাং এটা কিন্তু একটা সুযোগও বটে, এটাকে একটা সুযোগও বটে। এই সুযোগে আপনি দেশকে এমন একটা চমৎকার আপনি যে দিক নির্দেশনা দেবেন, যে দিক নির্দেশনা দেশ মানে অনেক বেশি। হ্যাঁ, উন্নয়নকে অস্বীকার করার উপায় নাই। আপনি যদি দেখেন সারা বিশ্বে যে সমস্ত আপনার কি বলবো, সাদ্দাম বলেন, গাদ্দাফি বলেন, এদের মতো উন্নয়ন সময়ের দাবি, উন্নয়ন সময়ের দাবি, এই ধরনের ব্যক্তিত্বরা কিন্তু তাদের মেইন টার্গেট থাকে উন্নয়ন। সাধারণত দেখা যায় যে আমরা উন্নয়ন করছি, কিন্তু উন্নয়নের সাথে যে কিছু দুর্নীতি চলে আসে, আপনি যদি ওটাকে যদি কন্ট্রোল করতে না পারেন, তাহলে আপনার উন্নয়নটা সাংঘাতিকভাবে ব্যাহত হবে। যেমন কালকে আমি একটা বিদেশির সাথে কথা বলছিলাম, তারাও একই কথা যে তোমাদের তো কিছু প্রবলেম হচ্ছে। আমি দেখো আমাদের দেশের সমস্যা হলো যে করাপশন নাই, এমন পৃথিবীতে এমন কোনো দেশ নাই।
আমার চায়না, আমাদের জাপানের 2 দিন পর পরে সরকার পতন হচ্ছে, সরকার পরিবর্তন হচ্ছে, কোরিয়াতে হয়েছে, জার্মানি, ফ্রান্সের মতো দেশে হয়েছে, হ্যাঁ, মেয়েরা তাকে আদালতে আসতে হচ্ছে। তো বিশ্বের কোথায় নাই, পার্থক্যটা কোথায়? পার্থক্য আমাদের যেমন একটা কথার কথা, একটা ব্রিজ আমাদের বাজেট হলো 1,25,00,000 টাকা, সেখানে বিদেশে কি হয়, 1 কোটি টাকা হয়তো ব্রিজ করা হয়, 25 লক্ষ টাকা হয়তো কেউ কিছু দুর্নীতি করে, কমিশন ফার্মে যায়। আর আমাদের দেশে যেটা হয়, 1 কোটি টাকা নিয়ে 25 লক্ষ টাকা খরচ করে 4টা পিলার করা হয়, পিলার করার পরে এই পিলার না হয় ব্রিজ, টাকাটা কিন্তু পুরো 1.25 কোটি টাকায় আমার নষ্ট হচ্ছে। কিন্তু বিদেশে কি হচ্ছে, ব্রিজটা হলো, আবার কিছু লোক দুর্নীতি করলো। এখানের মধ্যে একটা বেসিক পার্থক্য আমাদের চিন্তা করতে হবে। দুর্নীতি হবে, দুর্নীতিকে আপনি আমি এটা উদাত্ত চিত্তে বলবো, দুর্নীতিকে আপনি বন্ধ করা অসম্ভব একটা ব্যাপার। যে দেশে 3,300 লোক থাকে পার স্কয়ার কিলোমিটারে, সে দেশের দুর্নীতি, আমরা উন্নত দেশেই আমরা তো বিভিন্ন ভাবে বিভিন্ন ব্যবসা বাণিজ্যে জড়িত, উন্নত দেশেই আপনি দুর্নীতি বন্ধ করতে তারা অসম্ভব, তারা পারে নাই। এটা থাকবেই, মানুষ মাত্র দুর্নীতি করবে, কিন্তু তার মাত্রাটা গুরুত্বপূর্ণ। সেটা এই দুর্নীতির ভিতরে কতটুকু দেশের জন্য চিন্তা করতেছেন, সেটা হলো গুরুত্বপূর্ণ। আমার মনে হয় এত কিছু। জি মোর্শেদ ভাই, আমি আপনার সাথে একটু অ্যাড করি, এই সব কিছুই আসলে কমিয়ে আনতে পারেন শুধুমাত্র একটি ডিসিশনের মাধ্যমে। আপনি দেশে আইনের শাসন নিশ্চিত করুন, আইন সবার প্রতি সমান আচরণ করুক, আইনের চোখে সবাই সমান আমরা জানি, সেটির কার্যকরী প্রয়োগ যদি জনগণ দেখতে পায়। আপনি অনেক বৈশ্বিক নেতৃবৃন্দের কথা বললেন, অনেক সরকার পতনের উদাহরণ দিলেন, কিন্তু আমাদের দেশে আসলে খুব বেশি মানে রাঘব বোয়ালদের আমরা দেখিনি যে দুর্নীতির দায়ে কাউকে খুব বেশি ভোগান্তির শিকার হতে হয়েছে। বরঞ্চ সমাজের বিভিন্ন সেক্টরের দিকে তাকালে দেখা যায় দুর্নীতিবাজরাই নানান ভাবে হয়তো পারসিভড করাপ্ট পিপল, যারা আমরা তো যতক্ষণ পর্যন্ত কেউ কনভিক্টেড না আমরা দুর্নীতিবাদ বলতে পারি না, কিন্তু পারসিভড করাপ্ট পিপলদের অনেক ক্ষেত্রে আমরা দেখছি বিভিন্ন ভাবে তারা বেনিফিশিয়ারি বা সমাজের শীর্ষস্থানীয় জায়গাগুলোতে ওনারাই আসীন আছেন। এবং ব্যবসা বাণিজ্যের এক সময় যারা ব্যবসায়ী ছিলেন তাদের তো ব্যবসায় সফলতার পরের অংশই হচ্ছে এটাকে আরো ফুলে ফেপে এবং সাস্টেনেবল রূপ নেওয়ার জন্য ওনারা চান সংসদ সদস্য হতে। ওনারা বড় বড় রাজনৈতিক দলগুলো নমিনেশনের জন্য ইলেকশন আগে ঝাঁপিয়ে পড়ে। এই বর্তমান সংসদে আপনি যদি দেখেন অর্ধেকেরও বেশি সাংসদের সরাসরি রাজনৈতিক ব্যবসায়িক ব্যাকগ্রাউন্ড রয়েছে। তো ওনারা ব্যবসা করবেন না রাজনীতি করবেন একই সঙ্গে, এভাবেই কিন্তু সমাজে আইনের শাসন এবং সুশাসন দুটাই ব্যাহত হয়। একই লোকের যখন আপনি অনেকগুলো রূপ পাবেন তখনই বুঝবেন যে উনি এক এক সময় এক এক প্রয়োজনে এক এক ঢাল সামনে বের করে নিয়ে আসেন। কিন্তু আপনি যদি বিদেশের দিকে তাকান, যিনি রাজনীতি করেন তিনি রাজনীতিই করেন। ইভেন আমেরিকা মার্কিন যুক্তরাষ্ট্রের কথা যদি আমরা বলি, প্রেসিডেন্টের চেয়ারে যিনি আসীন হন তিনি কিন্তু তার আগে ওনার সকল ধরনের পূর্বের ব্যবসায়িক কর্মকাণ্ড এবং প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে তারপর হোয়াইট হাউসে ওনাকে প্রবেশ করতে হয়। ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে আমরা দেখেছি একই ধরনের নিয়মই প্রযোজ্য হচ্ছে। কিন্তু আমাদের দেশে এই নিয়ম যদি আপনি চালু করতে পারেন তাহলে অনেক ক্ষেত্রে দুর্নীতি কমিয়ে আনা সম্ভব। তবে আপনার সাথে একমত, কিন্তু সমস্যা যেটা হয়তো বাস্তবতায় আমাদের সময় লাগবে, হয়তো আমরাও এটা পারবো, সময় লাগবে আমাদের। তবে আমরাও আশা করি এবং আমি ব্যক্তিগতভাবে প্রার্থনা করি যেন এই সরকার যারা আছেন তারা যে সুযোগটুকু পেয়েছেন যে এই দেশকে একটা ভালো একটা জায়গায় নিতে, শুধু উন্নয়ন দিয়ে একটা বড় সুযোগ, এটা একটি বড় সুযোগ বর্তমান সরকারের জন্য। অ্যাবসলিউট মেজরিটি রয়েছে ওনাদের বর্তমান সংসদে। they can take any good decision for the well-being of the majority people. সেটাই বলছি যে যাই হোক, যদি আমরা আশা করব যে সরকার এই ব্যাপারে তাদের পজিটিভ, আমরা পজিটিভ, আমরা শুধু দোয়াই করতে পারি, আমাদের সীমিত সামর্থ্য হয়তো ব্যবহার করে দেশ বাপ্তিকার সেবা অবশ্যই করতে পারি। যাই হোক, আমরা খুব বেশি আর আজকে সময় পাবো না, কারণ আমরা হয়তো আগামী দিন আরো বিস্তারিত আরো বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব। তবে আজকে কোভিড নিয়ে আমরা যে শেষ মুহূর্তে আপনার কাছে যে আপনার ভবিষ্যৎ কি, এতে কি আপনার যে আর্থসামাজিক বাদ দিয়ে আমরা আলোচনা করেছি, সামাজিক আমাদের বিহেভিয়ারে কি পরিবর্তন হবে বাংলাদেশের লোকের। যেমন আমি একটি কথা বলি, যেমন আমরা আমি গত 100-120 দিন ঘরে, তো আমরা যে লোক সারা দিনে মনে করেন যে বিভিন্ন কাজে ব্যস্ত থাকলাম, বিকালবেলা আড্ডা দিচ্ছি, সারাদিন পরিশ্রম করছি, এই যে রুটিন থেকে বের হয়ে এসে আমরা 120 দিনে আমরা এই ঘরের ভেতরে এটাকে বন্দি বলবো, আমাদের মধ্যে অন্যরা অন্যভাবে নিতে পারে,
কিন্তু এই বন্দি জীবন পালন করার পরে এটা কি এই একটা পাখির ডানা ভেঙে দেওয়ার পরে সে কি আর উঠতে পারে? আপনি কি মনে হয় যে এটা কি আমাদের মানসিক সামাজিক ভাবে কি বড় কোনো পরিবর্তন কি আনবে আমাদের? আপনি কি মনে হয়? আপনি যে জানেন মোর্শেদে অলরেডি ইতিমধ্যে বিভিন্ন গবেষণা বা জরিপে উঠে এসছে করোনা আমাদের মানসিক স্বাস্থ্য বড় হুমকির মুখে ফেলে দিয়েছে। এই সপ্তাহের খবর আমরা যখন কথা বলছি তখনকার খবর যে বাংলাদেশের কম বেশি 40% মানুষের মানসিক স্বাস্থ্য হুমকির মুখে এই দীর্ঘদিন লকডাউন এবং গৃহবন্দিত্বের ফলে। পাশাপাশি বেড়ে গেছে বিভিন্ন ধরনের সামাজিক নারী ও শিশু নির্যাতনের বা ডোমেস্টিক ভায়োলেন্সের কথা যদি আমরা বলি, এই হারও অনেক বেড়ে গেছে। করোনা ইন্টারেস্টিংলি আপনি জানেন, আপনি যদি কাজী অফিসগুলোর দিকে তাকান, অনেক ক্ষেত্রে কিন্তু বিবাহ বিচ্ছেদের আবেদনও বেড়ে গেছে। তো এই একটি সামগ্রিক সংকটে তৈরি করেছে শুধুমাত্র যে স্বাস্থ্যগত সংকট তা না, মানসিকভাবে টিকে থাকার সংকট, একইভাবে সামাজিক অস্থিরতা প্রতিরোধের একটি সময় এসছে মানুষের হাতে। আপনি যেটি বলেছেন, মানুষের হাতে যদি টাকা না থাকে মানুষ ক্ষুধার্ত বাঘের সামনে ঝাঁপিয়ে পড়তে দ্বিধা করবে না। তো যখন আপনি এমনও যদি ধন্যবাদ আমাদের কৃষি বিজ্ঞানীদের, আপনি একটু আগেই দিয়েছেন যে ওনারা 100 জাতের ধান উদ্ভাবন করেছেন বলে আমরা সাফল্যের সঙ্গে খাদ্য সংকট মোকাবেলা করতে পেরেছি। কিন্তু একটি মৌলিক চাহিদা গেলেও আমাদের অন্যান্য মৌলিক চাহিদাগুলো কিন্তু থেকেই যাচ্ছে। তো সামাজিক অস্থিরতা, মানুষ যখন জবলেস থাকবে দীর্ঘ সময় ধরে, একটি বড় জনগোষ্ঠী এবং কোনো ধরনের কাজ থাকবে না, স্বাভাবিকভাবেই আপনি সামাজিক স্থিরতা বজায় রাখা একটি বড় চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়ে যাবে। তো আমার মনে হয় একই সঙ্গে যেমন মানসিক স্বাস্থ্য খেয়াল রাখা উচিত, সামাজিক স্বাস্থ্য খেয়াল রাখার দিকেও আমাদের নীতি নির্ধারকরা নজর দেবেন, এখনই নজর দেওয়া উচিত বলে আমি মনে করি। জি, জি, ধন্যবাদ। আমার মনে হয় যে আমরা শেষের দিকে চলে এসে অসংখ্য ধন্যবাদ আপনার এই মূল্যবান সময় দিয়ে আমাদেরকে সাথে আমার থাকার জন্য, কথা বলার জন্য। আপনাকে ধন্যবাদ। তবে আমি অনুরোধ করবো আপনি এই স্ট্রিমিয়ারটা ইনস্টল করে নেবেন, কারণ আমরা আগামীতে এই জুমের ক্ষেত্রে আমরা কারণ আমরা স্ট্রিমিয়ারের সরাসরি লাইভে যেতে পারি, কিন্তু জুমে আমরা সেটা পারি না। আশা করি আপনি ইনশাআল্লাহ স্ট্রিমিয়ারে আমি আপনার সঙ্গে পরবর্তী লাইভে সংযুক্ত হব আবার। স্ট্রিমিয়ারে করবেন। তো যাই হোক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, এবং আমরা অনেক কিছু জানলাম, শেয়ার করলাম, এবং আগামীতে আবার আপনাকে পাবো। দর্শক, আপনি আমাদের সাথে থাকেন একটু 2 মিনিট, আমরা শেষ করি। প্রিয় দর্শক, আমরা আজকে কথা বলছিলাম শিহাব সুমনের সাথে। তিনি আরব নিউজের বাংলাদেশ করেসপন্ডেন্ট, একজন গণমাধ্যম কর্মী, এবং দীর্ঘ সময় ধরে তিনি এই গণমাধ্যমে আছেন, এবং অত্যন্ত তথ্য সমৃদ্ধ একজন ব্যক্তিত্ব, এবং তার কাছে আমি বিভিন্ন সময় যে তথ্য পেয়েছি খুবই গুরুত্বপূর্ণ, এবং তিনি খোঁজখবর রাখেন, এবং তার সাথে কোভিড সম্পর্কে আমরা যতটুকু জানলাম, আশা করি আপনাদের সহায়তা করবে। আপনারা এতে উপকৃত হওয়ার প্রয়োজন নাই, আশা করি আমাদের সাথে সময়টুকু উপভোগ করেছেন, সেটা বেশি গুরুত্বপূর্ণ। কারণ কোভিড এর তথ্য আমার মনে হয় যে কোনো উপকার নেই, যে কোনো উপকার নেই কোভিড। অন্য কোনো বিষয় নিয়ে সম্ভবত এর চেয়ে বেশি তথ্য মানুষের কাছে কখনোই আসে নাই। সো আশা করি তথ্য যতটুকু আপনাদের কাছে আসে, আমাদের পক্ষে যতটুকু তথ্য আপনার সাথে শেয়ার করা, ওইটুকু আমরা করেছি এবং আলোচনা করেছি, যেন আপনারা সেই আলোচনাটা কতটুকু উপভোগ্য হয়ে গেছে জানি না, তবে আশা করি উপভোগ্য হবে। যদি হয় আমাদের সাথে থাকবেন, আগামীতে আবার কথা হবে। এই বলে আমরা আজকের এই অনুষ্ঠান শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।